বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসিবুর রহমান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমরা যারা এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের সকলকে ওয়ান একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের জন্য বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি আলোচনা করব। সেটি আর কিছু নয়, সেটি কিন্তু সমাস। যেটা সম্পর্কে একটা প্রবাদ আছে যে সমাস শিখতে লাগে 6 মাস, কিন্তু না, আমি তোমাদের কথা দিলাম তোমরা এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। আমি তোমাদের সমাসে এইচএসসিতে যতটুকু প্রশ্ন আসে এবং সেই প্রশ্ন সমাধান করতে যতটুকু জ্ঞান তোমাদের দরকার সেটুকু আজকে শিখিয়ে দিব। ইনশাআল্লাহ সমাসের টেনশন সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। সো আসো আমরা শুরু করি। সমাস বলতে আসলে কি বোঝায়? সমাস বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে সমাসের শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ রয়েছে কয়েকটা: সংক্ষেপণ, মিলন, একপদীকরণ। এখন আসলে সেই সংক্ষেপণ বলতে কি বোঝায়, মিলন বলতে কি বোঝায়, বা একপদীকরণ বলতে কি বোঝায়, এটা তোমাকে একটু শেখানোর চেষ্টা করব একটা উদাহরণ দিয়ে। তুমি যদি একটু দেখো যে বিলাত থেকে ফেরত একটা দেখো বাক্য এখানে আমরা নিয়ে আসছি, সেই বাক্যের সামনে কি লেখা দেখো, সেই বাক্যের সামনে লেখা ব্যাস বাক্য। অর্থাৎ এই যে পুরো অংশটুকু এটা হচ্ছে ব্যাস বাক্য এবং এটাকে সংক্ষেপ করে যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে বিলাত ফেরত। তার মানে এই যে 1, 2, 3 এখানে কয়েকটা পদ, এই সবগুলো পদকে একসাথে একটা পদে নিয়ে আসা হয়েছে, একটি পদে নিয়ে আসা হয়েছে। এই জন্য সমাসকে বলা হয় একপদীকরণ। এখানে বড় আকারে ছিল, এখানে ছোট হয়ে গেছে, এই জন্য বলা হয় সংক্ষেপীকরণ। তার মানে সমাস অর্থ কি দাঁড়াইলো? মিলন, সংক্ষেপীকরণ, একপদীকরণ। এরপরে আসো আমরা পূর্ববর্তী স্লাইডে চলে যাই। দেখো সমাস অর্থ আমরা জানলাম, এরপরে আমরা জানবো সন্ধি এবং সমাস দুইটার পার্থক্য কি। বিকজ আমরা ছোটবেলা থেকে বাংলা ব্যাকরণে পড়ে আসছি সন্ধি মানে মিলন, আবার আমরা এখন পড়তেছি সমাস মানেও মিলন। তাহলে তোমার বোঝা দরকার পার্থক্যটা কোথায়। পার্থক্যটা কোথায় সেটা আমরা এখন শিখিয়ে দিব, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। দেখো সন্ধি মানে ধ্বনির মিলন, সমাস মানে শব্দের মিলন। তোমাকে যদি আমি একটু লিখে দেখাতে চাই, একটা শব্দ লিখলাম, সেটা হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়কে যদি আমি ভাঙি বা সন্ধি বিচ্ছেদ করতে চাই তাহলে যেটা লিখব সেটা হচ্ছে বিদ্যা যোগ আলয়। বিদ্যা যোগ আলয়, এই শব্দটা কিন্তু বিদ্যালয়। এখন ধ্বনির মিলনটা কিভাবে হয়েছে এখানে তুমি একটু খেয়াল করো। এই যে আকার, এই আকার আর এই আকার, এই আকার স্বরে আ যোগ আ ইকুয়াল দাঁড়াইছে আ। তার মানে এই দুই আকার এখানে এসে কিন্তু আরেকটা আকারে রূপ নিয়েছে। তার মানে এই জায়গা তুমি দেখতে পাচ্ছ এই যে এই একটা আকার দুইটা আকারের মিলনের ফলে, অর্থাৎ দুইটা ধ্বনি, দুইটা স্বরে আ ধ্বনির মিলন হয়েছে আরেকটা স্বরে আ। সুতরাং সন্ধি মানে ধ্বনির মিলন। তোমরা আরো একটা উদাহরণ দেখতে পারো, যথেষ্ট। যথেষ্ট তার মানে আমরা যদি লিখি যথা যোগ ইষ্ট, যথা যোগ ইষ্ট, এই যে দুইটা ধ্বনি আছে দেখো, এই জায়গায় আমি একটু অন্য কালার দিয়ে তোমাদের দেখাই। দেখো আকার রস্যিকার দুইটা মিলে দাঁড়াইছে একার। তার মানে দুইটা ধ্বনির মিলন হচ্ছে সন্ধি। এখন আসো তাইলে সমাস কি? সমাস কি দেখো, এ জায়গায় আমরা লিখে দেখাইছিলাম বিলাত থেকে ফেরত। বিলাত থেকে ফেরত, এই যে বিলাত থেকে ফেরত কয়েকটা শব্দ আছে, এ জায়গায় আমরা একত্রিত করলে যেটা পাই সেটা হচ্ছে বিলাত ফেরত। তার মানে কয়েকটা শব্দ বা একাধিক শব্দ একত্রিত হয়ে বা মিলন ঘটে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে সমাস। আরেকটা জিনিস যদি দেখতে চাই, আরেকটা উদাহরণ তোমাদের দেখাতে চাই, বিদ্যা রূপ ধন। বিদ্যারূপ ধন ইকুয়াল যেটা দাঁড়াইলো সেটা হইল বিদ্যাধন। তার মানে একাধিক পদ ছিল, সেটা একটা পদে রূপান্তরিত হয়েছে, একটা পদে মিলন ঘটে এখানে কিন্তু সেটা বসছে, এই জন্য এটা কিন্তু শব্দের মিলন। তার মানে সমাস মানে পাইলাম শব্দের মিলন, সন্ধি মানে পাইলাম ধ্বনির মিলন। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা চলে যাই পরবর্তী স্লাইডে।
এখানে আমরা নিয়ে আসছি সমাসের পরিভাষা। আমরা একটু এই উদাহরণ থেকে আবার তোমাদের বোঝাতে চাই। এখানে দেখো এই যে একটা বাক্য নিয়ে আসছিলাম বিলাত থেকে ফেরত, বাক্যের শুরুতে বা প্রথমে যেটা পদ আছে সেটা হচ্ছে কিন্তু বিলাত, এই জন্য এটাকে বলে পূর্বপদ। পূর্বপদ, পূর্বপদ অর্থাৎ প্রথমে আছে বিষয় মানে বিধায় এটা হচ্ছে পূর্বপদ, আর পরবর্তীতে একটা পদ আছে দেখো এটা হচ্ছে ফেরত, উল্লেখযোগ্য। এই থেকে এটা হচ্ছে জাস্ট বিভক্তি, এটা কিন্তু হইতে থেকেছে, এটা কিন্তু পঞ্চমী বিভক্তি। তার মানে প্রথম শব্দটা যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে পূর্বপদ, আর পরে যেটা আসে সেটাকে বলা হয় পরপদ। পরপদ অথবা অন্য একটা নাম আছে এটা, সেটা হচ্ছে উত্তরপদ। উত্তর মানেও ওই পর, পরবর্তীতে যেটা আসে সেটাকে উত্তর বলা হয়। তার মানে পরপদ এবং পূর্বপদটা তোমরা ক্লিয়ার হয়ে গেল। এখন দেখো পরপদ এবং পূর্বপদ দুইটাই একত্রিত হয়েছে কোথায়? এই যে বিলাত ফেরত। এই জন্য এটাকে কি বলা হয়? সমস্ত পদ, মানে সব পদগুলো এখানে আছে। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুইটাই কিন্তু এই সমস্ত পদে উল্লেখ আছে বিধায় এটাকে সমস্ত পদ বলা হয়। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখানে স্লাইডে দেখাই দিই সমাসের পরিভাষাগুলো আসলে কাকে বলে। দেখো তুমি, সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। এরপরে আছে সমস্যমান পদ, অর্থাৎ প্রত্যেকটা পদ, অর্থাৎ ওই সমাসের বাক্যে বা ব্যাস বাক্যে যতগুলো পদ থাকে প্রত্যেকটাকে আমরা সমস্যমান পদ হিসেবে জানি। পূর্বপদ কোনটা আমরা উদাহরণে দেখাইছি। প্রথমে যেই পদটা থাকে সেটা হচ্ছে পূর্বপদ, পরবর্তীতে যে পদটা থাকে সেটা কিন্তু পরপদ, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ব্যাসবাক্য। ব্যাসবাক্য কিন্তু আমরা জেনে গেছি, অর্থাৎ সমাসের এই যে পুরো বাক্যটা প্রথমে আসে সেটাকে আমরা বলি, অর্থাৎ সংক্ষেপ করার আগে যে বাক্যটার রূপ থাকে সেটাকেই আমরা ব্যাসবাক্য বলি। এরপরে চলে আসছে সমাস আসলে কত প্রকার। তোমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি পরীক্ষার্থী আসো তাদের জন্য বেসিক যে সমাসের প্রকারভেদগুলো সেগুলো থেকে কিন্তু বোর্ড প্রশ্ন চলে আসে। তোমরা শুরুতেই দেখো সমাস হচ্ছে বেসিক্যালি 6 প্রকার। এরপরও কিছু মাইনর সমাস আছে, প্রাদি সমাস, তারপরে হচ্ছে নিত্য সমাস। এগুলো কিন্তু ততটা গুরুত্বপূর্ণভাবে পরীক্ষায় আসে না সব সময়। গুরুত্বপূর্ণ 6টা সমাস তোমাদের পরীক্ষায় আছে, এবং এটা যদি তোমরা ভালোভাবে পড়ো, আমার সাথে এই ক্লাসের শেষ পর্যন্ত থাকো, আশা করছি তোমরা 5 সমাসে নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আজকের ক্লাসে আমরা এই 6টা প্রকার নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা অন্যান্য ক্লাসে তোমরা পাবে। শুরুতেই আসো কয় প্রকার? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস। এখানে যে টেবিলটা আমরা তোমাদের সামনে নিয়ে আসছি সেই টেবিলটা হচ্ছে খুব সহজেই তুমি কিভাবে একটা সমাস আইডেন্টিফাই করতে পারবে। যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু ব্যাকরণের অনেক গভীর থেকে সমাসের প্রশ্নটা হয় না। এখানে তোমরা ভুল বোঝাবুঝির একটা বিষয়ের মধ্যে থাকো, যার ফলশ্রুতিতে তোমরা সমাস নিয়ে টেনশন করো। কিন্তু না, শুধুমাত্র সমাস আইডেন্টিফাই করতে জানলেই তুমি এইচএসসিতে 5 সমাসে নিশ্চিত করতে পারো। সুতরাং আজকে আমরা সেটাই দেখাবো। লক্ষ্য করো, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কি কি শব্দ থাকে দেখো। দ্বন্দ্ব সমাসে এবং, ও, আর, তার মানে কিছু সংযোজক শব্দ এখানে উল্লেখ থাকবে। দ্বিগু সমাস, দ্বিগু সমাসে থাকবে সমাহার অথবা সংখ্যাবাচক শব্দ। এরপরে চলে আসো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে থাকবে যে, যিনি, যেটি। পরবর্তীতে তুমি খেয়াল করো বহুব্রীহি সমাস, যেখানে থাকবে যার, যাতে। পরবর্তী দেখো তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে। তোমরা জানো বিভক্তি কয়টি? বিভক্তি কিন্তু 7টি। 7টি বিভক্তি আছে, সেই 7টি বিভক্তি কিন্তু এই তৎপুরুষ সমাসে উল্লেখ থাকবে। তারপরে খেয়াল করো অব্যয়ীভাব সমাসে অব্যয় থাকবে বা অব্যয়ের অর্থের প্রাধান্য পাবে। এখন তুমি আসো ক্লাসের মূল বিষয়ে আলোচনা আসতেছে এখন, অর্থাৎ প্রত্যেকটা সমাস কিভাবে নাম শুনেই আইডেন্টিফাই করতে পারবে এবং সেটা পরীক্ষায় কিভাবে অ্যান্সার করতে পারো সেটা সহজে তোমাকে শিখিয়ে দেওয়া হবে। আশা করছি তোমরা সেটা শিখতে পারো। আর যারা এই টেবিলটা স্ক্রিনশট দিয়ে রাখতে চাও তাদের জন্য ওয়েলকাম, তারা সেটা করো। পরবর্তীতে তোমরা এই টেবিলটা দেখেই কিন্তু সমাস রিভাইজ দিতে পারবে।
ওকে, এরপর চলে আসো, পরবর্তীতে চলে যাই দ্বন্দ্ব সমাস। আসো, দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব কার সাথে কার হয়? দ্বন্দ্ব কিন্তু রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার হয়, দ্বন্দ্ব কিন্তু টাকাওয়ালার সাথে টাকাওয়ালার হয়। তার মানে দ্বন্দ্ব শব্দ দিয়ে তুমি কি পাইলা? যে যার সমকক্ষ বা যে যার বিপরীত পক্ষ তার সাথে তার দ্বন্দ্ব হয়। এখন তুমি খেয়াল করো, দ্বন্দ্ব মানে কি? সংঘাত টাইপ। দ্বন্দ্ব মানে সংঘাত। ওকে, সংঘাত দুইজনের সাথে হয়। এক নম্বরে হচ্ছে সমকক্ষ, সমকক্ষ। দুই নম্বরে হচ্ছে বিপরীত পক্ষ। ওকে, সমকক্ষ বিপরীত পক্ষের মধ্যে দ্বন্দ্ব সমাস হয়। উদাহরণগুলো ভাইয়া তুমি খেয়াল করো, উদাহরণগুলো তুমি খেয়াল করো। কাজ ও কর্ম, কাজ এবং কর্ম দুইটাই কিন্তু একই ধরনের শব্দ, দুইটা মিলা সমস্ত পদ হয়েছে কাজকর্ম। তার মানে সমমুখী শব্দ বা যেটাকে বলে সমকক্ষ সম অর্থের শব্দ। এরপরে তুমি খেয়াল করো দিন রাত, দুইটা দিয়ে কিন্তু মানে পুরো দিনের একটা ডিভাইড জিনিস বোঝানো হয়। সমস্ত পদে দেখো দিন রাত। এরপরে খেয়াল করো হার অথবা জিত, দুইটি কিন্তু বিপরীত পক্ষ বা বিপরীত অর্থের। তার মানে সম অর্থ অথবা বিপরীত অর্থ, এই দুইটার মধ্যেই কিন্তু দ্বন্দ্ব সমাস সংগঠিত হয়। তার মানে দ্বন্দ্ব মানে সংঘাত, দুইটা পক্ষের মধ্যে হয়, একটা সম অর্থ আর একটা হচ্ছে বিপরীত অর্থ। তার মানে তুমি জেনে গেলা দ্বন্দ্ব সমাসের মধ্যে দ্বন্দ্ব থাকবে। তার মানে নাম থেকেই কিন্তু তুমি এটা সহজে আইডেন্টিফাই করতে পারবা। এরপরে খেয়াল করো তুমি দ্বিগু সমাস। দ্বিগু সমাসে কেন সংখ্যা নিয়ে আলোচনা হয়? আমরা কিন্তু টেবিলে দেখানোর চেষ্টা করেছি দ্বিগু সমাসে সংখ্যা নিয়ে আলোচনা হয়। এখন সংখ্যা এবং আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে সমাহার। সংখ্যা থাকে এবং সমাহার শব্দের উল্লেখ থাকে। কেন? নাম থেকে কিভাবে মনে রাখবো? দ্বি মানে কি? আমরা পড়েছি দ্বিরুক্ত শব্দ, দ্বিত্ব উচ্চারণ। দ্বি মানে কিন্তু দুই। তার মানে এই নামের মধ্যে কি আছে? সংখ্যা আছে। এই জন্য দ্বিগু সমাসে কি আছে? সংখ্যার আলোচনা। তার মানে যেখানেই সংখ্যা সেখানেই দ্বিগু সমাস। খেয়াল করো চৌরাস্তার সমাহার, এই যে ৪, এটা কিন্তু সংখ্যা, এই জন্য এটা দ্বিগু সমাস। পরবর্তীতে খেয়াল করো সে মানে ৩, ৩ তারের সমাহার যেটাকে বলা হয় সে তারা, এটাও কিন্তু সংখ্যা। শত অব্দের, ১০০ অব্দের সমাহার যেটাকে বলা হয় শতাব্দী। তারপরে খেয়াল করো ৬ ঋতুর সমাহার যেটাকে বলা হয় ষড়ঋতু। ষড়ঋতু। তার মানে দেখো প্রত্যেকটা জায়গায় সংখ্যার উল্লেখ আছে। তার মানে তুমি চোখ বুঝে এখন থেকে বলবা যেখানে সংখ্যা সেখানেই দ্বিগু সমাস। ওকে, খেয়াল করো। পরবর্তীতে আমরা চলে যাই কর্মধারায় সমাস। এখন দেখো প্রত্যেকটা সমাস তুমি অনেক লাইফে ভিডিও দেখছো সমাসের উপরে, কিন্তু কিভাবে সহজে মনে রাখবা সেটা হয়তো তুমি জানতে পারো নাই। আজকে তোমাকে সমাসের নাম থেকেই সমাসটা মুখস্থ করায় দিলাম। সুতরাং এই টেকনিক কাজে লাগিয়ে পরবর্তীতে তোমরা সহজেই উত্তর করতে পারবে পরীক্ষায়। এরপরে আসো কর্মধারায় সমাস। কর্মধারার মধ্যে কর্ম সম্পাদন হবে। কার মধ্যে? কর্মধারায় কর্ম সম্পাদন হবে। কর্মধারায় কর্ম সম্পাদন। কর্মধারায় কি হবে? কর্ম সম্পাদন হবে। কার মধ্যে? ১ নম্বরে দেখো বিশেষ্য যোগ বিশেষ্য। তারপরে ২ নম্বর কি কার মধ্যে হতে পারে? ২ নম্বর যেটা হতে পারে বিশেষ্য যোগ বিশেষণ, অর্থাৎ ঘুরে ফিরে বিশেষ্য এবং বিশেষণের মধ্যে অর্থাৎ কর্ম সম্পাদন হবে। তারপরে দেখো বিশেষণ যোগ বিশেষণ। তারপরে সর্বশেষ যেটা থাকতে পারে সেটা হচ্ছে বিশেষণ যোগ বিশেষ্য। তার মানে বিশেষ্য আর বিশেষণ এই দুইটা পদ এর মধ্যে যে সম্মিলন, যে মিলন সংঘটিত হয় সেখানেই কিন্তু কর্মধারায় সমাস। অর্থাৎ আমরা জানলাম কর্মধারায় মানে কর্ম সম্পাদন হওয়া। এখন তুমি খেয়াল করো নীল যে আকাশ, এটার সমস্ত পদ দাঁড়াইছে নীল আকাশ, বিদ্যারূপ ধন, এখানে দাঁড়াইছে বিদ্যাধন। এখন তুমি খেয়াল করো নীল এইটা কিন্তু বিশেষণ, নীল এইটা কিন্তু বিশেষণ, আর আকাশ এইটা কিন্তু বিশেষ্য।
তার মানে এই জায়গায় তুমি খেয়াল করো বিশেষ্য এবং বিশেষণের সম্মিলনে একটা শব্দ হয়েছে, সেটা হচ্ছে নীলাকাশ, এই জন্য নীলাকাশটা হচ্ছে কর্মধারয় সমাস, জাস্ট ইজি। তারপরে খেয়াল করো বিদ্যা, এই বিদ্যা মানে কি? বিদ্যা মানে বিশেষ্য, আবার এই ধন এইটা মানেও কি? বিশেষ্য। তার মানে এই দুইটা বিশেষ্য পদ সংযোগ ঘটে, মিলন ঘটে হয়েছে বিদ্যাধন, এখানে কিন্তু লেখা আছে। সুতরাং এই বিশেষ্য বিশেষণের মধ্যে যতগুলো কর্ম সম্পাদন হবে, যতগুলো ম্যাচ আপ হবে, সেখানেই কিন্তু আমরা সেটাকে বলবো কর্মধারায় সমাস। এরপরে খেয়াল করো পরবর্তী সমাস, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তামান্নার জন্য পুরুষের লড়াই, নতুন মুভি আসিতেছে। এখন তুমি খেয়াল করো বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে কোনো মেয়ের জন্য পুরুষদের মধ্যে কিন্তু বিভক্তি, লড়াই এগুলা লেগেই থাকে। তোমরা যখন ক্লাসে এসএসসিতে পড়েছো, একটা মেয়ের জন্য দুইটা বন্ধুর দুইটা পুরুষের লড়াই কিন্তু তোমরা দেখেছো, পরবর্তীতে কলেজ লাইফেও দেখতেছো, আগামীতেও কিন্তু তোমরা দেখবে। তার মানে এই যে দেখো, পুরুষের মধ্যে কি থাকে ভাইয়া? পুরুষের মধ্যে বিভক্তি থাকে, পুরুষের মধ্যে নারীর জন্য, তামান্নার জন্য বিভক্তি থাকে। তার মানে এই যে বিভক্তি যেখানে থাকবে সেটাই কিন্তু তৎপুরুষ সমাস। অর্থাৎ পুরুষের মধ্যে যেমন বিভক্তি থাকে, তেমনি তৎপুরুষ সমাসের মধ্যে কি থাকবে? বিভক্তি থাকবে। এটা কিভাবে তুমি বুঝো? দেখো, লবণ দ্বারা যুক্ত ইকুয়াল দাঁড়াইছে লবণ যুক্ত। এই যে দ্বারা, এইটা কিন্তু একটা বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয়া বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয়া বিভক্তি। ওকে, আচ্ছা। তারপরে দেখো স্বর্গকে গত, কে রে এরে, এটা কিন্তু সপ্তমী বিভক্তি, সরি সপ্তমী বিভক্তি, এটা হচ্ছে চতুর্থী বিভক্তি। এটা আমি একটু মুছে দিচ্ছি, এটা হচ্ছে চতুর্থী বিভক্তি। এরপরে দেখো দিনের বন্ধু, র বা এর, এটা কিন্তু ষষ্ঠী বিভক্তি। অর্থাৎ এই যে বিভক্তি কি হয়? বিভক্তি লোপ পায়, বিভক্তি লোপ পায়। এখানে লিখে দিচ্ছি তৎপুরুষ সমাসে কি হবে ভাইয়া? বিভক্তি লোপ পাবে, বিভক্তি লোপ পাবে। তার মানে এই দেখো, লবণাক্ত, স্বর্গগত, দীনবন্ধু, কোন সমস্ত পদের মধ্যে এই বিভক্তিগুলার উল্লেখ নাই, বিভক্তিগুলার লোপ পেয়ে গেছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা তৎপুরুষ সমাস বলবো। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে আসো বহুব্রীহি সমাস। নামের মধ্যেই কিন্তু সমাস বোঝার টেকনিক নিহিত। কীরকম? বহু মানে বহু বা অনেক, বহু বা অনেক, আর ব্রীহি মানে কিন্তু অর্থ। তার মানে যেই সমাসে বহু অর্থ থাকে, অর্থাৎ এটার কিন্তু ব্রীহি এই শব্দটার মূল মানে অর্থ হচ্ছে ধান, বাট আমরা সমাস বোঝার স্বার্থে এটাকে অর্থ বুঝবো। তার মানে বহু অর্থ, বহু অর্থ যেখানে থাকে সেটাই কিন্তু বহুব্রীহি সমাস। খেয়াল করো, ৮০তে ২০ জার, ৮০ মানে দাঁত, ৮০ মানে দাঁত, অর্থাৎ দাঁতে ২০ জার। তাহলে এটা কি হওয়ার কথা ছিল? যে কোনো জন্তু জানোয়ারের দাঁতে বিষ থাকলে সেটাকে কিন্তু আমরা ৮০তে ২০ জার বলা উচিত ছিল, কিন্তু এখানে সমস্ত পদ দাঁড়াইছে ৮০-২০, যেটার অর্থ হচ্ছে সাপ। তার মানে এই ব্যাসবাক্যে যেটা বোঝানো হয় সমস্ত পদে কিন্তু সেই অর্থ থাকে না। তার মানে বহু অর্থ হয়ে যায়, ভিন্ন রকম অর্থ হয়ে যায়। এই জন্য এটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। তারপরে খেয়াল করো, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর। তার মানে এইটা হচ্ছে যে কোনো নারীকে ইন্ডিকেট করছে, কিন্তু বিড়াল চোখই সমস্ত পদ দাঁড়াইছে। বিড়াল চোখে কিন্তু অনেক ছেলে বন্ধুরও তুমি দেখবা যে বিড়ালের মতো সাদা চোখ। তার মানে এখানে যেটা বোঝানো হয়েছে সমস্ত পদে সেই অর্থটা ভিন্ন রকমভাবে প্রকাশ পেয়েছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। তারপরে খেয়াল করো, একদিকে চোখ বা দৃষ্টি যার, অর্থাৎ আমি একদিকে তাকিয়েছি, এটাকে বলা হয়েছে। কিন্তু এ জায়গায় আসছে একচোখা। এই একচোখা মানে এক চোখে যে দেখে না, মানে যার একটা চোখই ভালো। তার মানে এইখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, এই পাশে কিন্তু অন্য একটা জিনিস বোঝানো হয়েছে। অর্থাৎ যার দুই চোখই ভালো সেও একদিকে তাকায় থাকতে পারে, কিন্তু যার এক চোখ ভালো না তাকে কিন্তু বোঝানো হয় নাই। তার মানে সমস্ত পদ আর ব্যাসবাক্য দুইটার অর্থ কিন্তু আলাদা বা ভিন্ন রকম। এই জন্য এটা হচ্ছে বহুব্রীহি সমাস। সর্বশেষ যে সমাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা আর কিছু নয়, সেটা কিন্তু অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে যেটা থাকবে সেটা হচ্ছে অব্যয়ের উল্লেখ থাকবে, অব্যয় প্রাধান্য পাবে, অব্যয় প্রাধান্য পাবে।
উদাহরণ দেখলে তুমি খেয়াল করো, আত্মাকে অধিকরিয়া, এটা হচ্ছে আধ্যাত্ম বা অধ্যাত্ম। আচ্ছা, আধ্যাত্ম, তার মানে এই জায়গায় খেয়াল করো, এই যে অধি, এই যে তোমার এখানে অব্যয়টা উল্লেখ আছে, সেটাই কিন্তু এই যে আ অর্থে এখানে প্রকাশ পাইছে। তারপরে দেখো, জানু পর্যন্ত লম্বিত, এখানে পর্যন্তটা অব্যয়, এই পর্যন্তটা এখানে আ অর্থে প্রকাশ পাইছে, অর্থাৎ এই অব্যয়ের অর্থটা আ অর্থে ওখানে উল্লেখ হয়েছে বা ব্যবহার হয়েছে। পরে খেয়াল করো, মরণ পর্যন্ত, এই পর্যন্ত এটা একটা অব্যয়, এটা কিন্তু এখানে আ অর্থে প্রকাশ পাইছে। তার মানে অব্যয়ের অর্থ যেখানে প্রাধান্য পায় সেটাই কিন্তু ভাইয়া অব্যয়ীভাব সমাস। সর্বশেষ আমরা তোমাদের সামনে কিছু টেকনিক দেখাতে চাই। দেখো, দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারায়তে পরপদ প্রাধান্য পায়। কিরকম কিরকম দেখো, চৌরাস্তার সমাহার, এটাকে বলা হয় চৌরাস্তা। তাইলে খেয়াল করো ভাইয়া, চৌ এইটা প্রথম পদ, এইটা দ্বিতীয় পদ, আর এটা তো সমাহার, এটা জাস্ট একটা সাথে অ্যাড হয়েছে। তার মানে মূল শব্দ চৌ এবং রাস্তা, তার মানে এই যে পরপদ, এইটা দ্বারাই কিন্তু এই জায়গায় মূল অর্থ প্রকাশ পাইছে। চৌরাস্তা দ্বারা কোনো একটা রাস্তাকেই বোঝানো হয়। সুতরাং এই জায়গায় কিন্তু পরপদের প্রাধান্যটা পেয়েছে। তৎপুরুষে যেটা আছে, তৎপুরুষে কি থাকবে? বিভক্তি থাকবে। তো সুতরাং দেখো, বিভক্তির বেলায় আমরা একটা উদাহরণ যদি তোমাদের দেখাতে চাই তৎপুরুষ সমাসে, তোমরা একটু খেয়াল করো। এই যে লবণ দ্বারা যুক্ত, লবণাক্ত, স্বর্গকে গত, স্বর্গগত, দিনের বন্ধু, দিন বন্ধু। এই যে দেখো, দিন বন্ধু, এটা দ্বারা কোনো একটা বন্ধুকে বোঝানো হয়েছে, ঠিক আছে? সুতরাং পরপদ প্রাধান্য পাইছে। দেখো, স্বর্গকে গত, স্বর্গগত মানে স্বর্গে যাওয়া, তার মানে এই গতটাই কিন্তু এখানে মূল অর্থ প্রকাশ পেয়েছে। লবণ দ্বারা যুক্ত, লবণাক্ত, অর্থাৎ এই জায়গায় লবণ যুক্ত, মানে কিছু একটা যুক্ত বোঝানো হয়েছে বা লবণের উপস্থিতিটাকে মূল বিষয় বোঝানো হয়েছে। সুতরাং পরপদ যেখানে প্রাধান্য পায় সেটাই কিন্তু আমরা জানব তৎপুরুষ হিসেবে, তৎপুরুষ সমাস হিসেবে। কর্মধারায় সমাসের একটা উদাহরণ যদি তোমাদের লিখে দেখাতে চাই, বিদ্যার রূপ ধন। বিদ্যারূপ ধন ইকুয়াল ধারাইছে বিদ্যাধন। আচ্ছা, এই জায়গায় মূলত এই সমস্ত পদে এই ধনটা কি বা এই ধন সম্পদের ধনটা কি কিন্তু মূল উল্লেখ করা হয়েছে বা এটাকে বোঝানো হয়েছে। সুতরাং এই যে দেখো, পরপদ এটাই যখন মূল অর্থ প্রকাশ পায়, মূল অর্থ প্রকাশ করে, তখন এই কিন্তু পরপদ প্রাধান্য পায়। তার মানে আমরা টেকনিক্যালি লিখে দিচ্ছি, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারা সমাসে এই পরপদটা প্রাধান্য পাবে। আরও কিছু টেকনিক তোমাদের জন্য নিয়ে আসছি। দেখো, তুলনা বুঝালে, তুলনা বুঝালে অর্থাৎ চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ, এটা তুলনা। সুতরাং এটা হচ্ছে কর্মধারায় সমাস। প্রথমটা সংখ্যা হলে দ্বিগু, চৌরাস্তার সমাহার, এটা কি কিন্তু আমরা বলবো দ্বিগু, যেহেতু সংখ্যার উল্লেখ আছে। তারপরে দেখো, মাঝখানে বিভক্তি থাকলে তৎপুরুষ, অর্থাৎ দ্বারা, দিয়া, কর্তৃক, অথবা হইতে, থেকে, চেয়ে, অথবা কে, রে, এ, রে, কোনো একটা বিভক্তি কিন্তু যদি মাঝখানে থাকে সেটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। এই ছিল টেকনিক্যাল আলোচনা, কিভাবে তুমি সহজেই আলোচনা করবে, কিভাবে সহজে সমাস আইডেন্টিফাই করবে। এরপরে ভাইয়া চলে আসো, তোমাদের জন্য আমরা বোর্ড প্রশ্ন 2023 সালে বোর্ড প্রশ্ন আসছে, সেগুলো নিয়ে আসছি। দেখো, যে কোনো 5টার অ্যান্সার করতে হবে এবং সেখানে নাম্বার থাকবে 5। সুতরাং আজকে যারা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি 2বার দেখো, ইনশাআল্লাহ তুমি সমাসে 5-এ 5 পাবে আশা করছি। এরপরে আসো, দেখো এ জায়গায় 5টা উত্তর করতে বলছে। একটা হচ্ছে কালান্তর, কালান্তর, অন্যকাল, এটা হচ্ছে কালান্তর, মিশকালো, সিংহাসন, সিংহরূপ আসন বা সিংহের ন্যায় আসন। সিংহের ন্যায় আসন, এটা কিন্তু তুলনা করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস, কর্মধারায় সমাস। কালান্তর, অন্যকাল, এটা কিন্তু নিত্য সমাস। নিত্য সমাসটা অত উল্লেখযোগ্য না, বা মূল যে 6 প্রকার সেটার মধ্যে নিত্য সমাসের আলোচনা নাই, এই জন্য আজকের ক্লাসে ওটা ডিটেলস আলোচনা করলাম না। তবে প্রাদি সমাস, নিত্য সমাস নিয়ে আগামী ক্লাস আসতেছে, সেই পর্যন্ত অপেক্ষা করো।
এখন তুমি খেয়াল করো প্রভাত, এটা কিন্তু প্রপরিপরা এগুলো থাকলে এটা হবে কি প্রাদি সমাস। সো প্রাদি সমাসের আলোচনাটাও মাইনর, সবসময় পরীক্ষা আসে না, এটা নিয়েও পরবর্তীতে আলোচনা হবে। তারপরে খেয়াল করো উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, কণ্ঠের সমীপে। ওকে, এরপরে হাতে খড়ি, তেপায়া, রাজপুত্র আছে মিশকালো। এখন আমরা একটু এক নজরে এটার উত্তরটা দেখে নিব। দেখো কালান্তর অন্য কাল, যেটা হচ্ছে নিত্য সমাস, এটা আমরা পরবর্তীতে অন্য ক্লাসে শিখব। এই একটা সমাস। আরেকটা আছে দেখো এই জায়গায় একটু খেয়াল করো প্রাদি সমাস। দেখো প্রভাত, প্র বা প্রকৃষ্ট রূপে ভাত অথবা প্রভাত, এটা কি বলা হয়েছে প্রাদি সমাস। এই দুইটা পরবর্তীতে অন্য সময় যখন ডিটেইলস আলোচনা করব তখন কিন্তু এটা থাকবে, কিন্তু আজকে আমরা 6 প্রকার আইডেন্টিফাই করা শিখব। দেখো মিশকালো, মিশির ন্যায় কালো, এটা কিন্তু কর্মধারায় সমাস। তার মানে এই যে তুলনা, তুলনা বোঝানো হয়েছে, তুলনা বোঝানো হয়েছে, এই জন্য এটা কিন্তু ভাইয়া কর্মধারায় সমাস। তারপরে দেখো মিশি, মিশি কালো, এটা কিন্তু বিশেষণ, কালোটা হচ্ছে বিশেষণ আর মিশিটা হচ্ছে বিশেষ্য। তার মানে আমরা বলেছিলাম কি বিশেষ্য এবং বিশেষণের মধ্যে যখন কর্ম সম্পাদন হবে সেটাকে আমরা বলবো কর্মধারায় সমাস। তারপরে খেয়াল করো হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। দেখো হাতে খড়ি দ্বারা বোঝানো হয় যে প্রথমে মানে লেখানো হয়, অর্থাৎ একটা বাচ্চাকে বাসায় যখন লেখানো হয়, কিন্তু হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানে একটা অনুষ্ঠান বোঝানো হয়েছে। তার মানে দুইটা দুই রকম অর্থ প্রকাশ পাইছে, সুতরাং যেখানে বহু অর্থ সেখানেই বহুব্রীহি সমাস। এরপর খেয়াল করো তেপায়া, 3 পায়া যার, এখানে আছে সংখ্যা, এখানে সংখ্যা আছে, এই জন্য এটা কিন্তু দ্বিগু সমাস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কেন বহুব্রীহি সমাস হইল একটু পার্থক্য বোঝার চেষ্টা করো। তেপায়া, তেপায়া দ্বারা বোঝানো হয় 3 পায়া যার, কিন্তু এখানে বোঝানো হয়েছে 3 পায়া যার। 3 পায়া কিন্তু এখানে তোমার তেপায়া একটা যেটা হচ্ছে বসার জন্য ব্যবহৃত হয় সেটা হতে পারে, ঠিক আছে, জলচৌকির মতো 3টা পায়া আছে, গ্রাম অঞ্চলে ছিল। কিন্তু এই জায়গায় 3 পায়া যার, এটা দ্বারা বোঝানো হতে পারে রিক্সা, এটা দ্বারা তোমার অটোরিক্সা যেটার 3টা পা আছে। তার মানে দেখা গেছে এই জায়গায় বোঝানো হয়েছে একটা বসার যে ব্যবহৃত আমাদের বস্তু সেটা, কিন্তু 3 পায়া যার, এটা দ্বারা 3 পায়া যত কিছু আছে সেটাও কিন্তু বোঝানো হয়েছে। তার মানে দুই রকম অর্থ প্রকাশ পাইছে বা বহু অর্থ প্রকাশ পাইছে বিধায় এটা কিন্তু বহুব্রীহি সমাস। সুতরাং এই যে বোর্ড প্রশ্ন আজকে সলভ করলাম, আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের জন্য সাজেশন রইল ভিডিওটা ঠান্ডা মাথায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী বন্ধুবান্ধব আছে তাদেরকে এটা সাজেস্ট করো। আশা করছি সমাসে 5-এ 5 পাওয়া সম্ভব। বিস্তারিত আলোচনা নিয়ে সামনের ক্লাসে আবার আসছি। আজকে এ পর্যন্তই। ওয়ান একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখা হবে বিজয়ের মঞ্চে।